The real danger is that if we hear enough lies, then we no longer recognize the truth at all. $1 নোটের দিকে যদি ভালো করে তাকান তবে পেছনের পিঠে দেখতে পাবেন একটি পিরামিড, আর তার মাথায় জ্বলজ্বল করছে একটি চোখ, দ্য অল সিইং আই বা সর্বদর্শী চোখ। নিচে ল্যাটিন ভাষায় লেখা নোভাস অর্ডো সেক্লোরাম, যার অর্থ যুগের নতুন ক্রম বা নিউ ওয়ার্ল্ড অর্ডার। আপনি কি কখনো ভেবেছেন কেন একটি সাধারণ মুদ্রায় এমন রহস্যময় প্রতীক থাকবে? ইন্টারনেটের আনাচে কানাচে, মিউজিক ভিডিওতে কিংবা হলিউডের সিনেমায় বারবার ঘুরে ফিরে আসে এই ত্রিভুজ আর চোখের চিহ্ন। অনেকেই বলেন এক ছায়া সরকার বা শ্যাডো গভর্নমেন্ট আড়াল থেকে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, শেয়ার বাজারের ধস থেকে শুরু করে মহামারীর প্রাদুর্ভাব, সবকিছুর পেছনে নাকি কলকাঠি নাড়ছে এই একটি গোপন সংস্থা, যাদের নাম দ্য ইলুমিনাতি। কিন্তু কারা এরা? তারা কি শয়তানের উপাসক নাকি অন্য কিছু? 1776 সালে জার্মানির এক অন্ধকার ঘরে বসে যে সংগঠনটি তৈরি হয়েছিল তা কি আজও বেঁচে আছে? বিয়ন্সে, জে-জি কিংবা লেডি গাগা এরা কি আসলে এই দলের সদস্য, নাকি ইলুমিনাতি কেবলই আমাদের কল্পনার তৈরি এক জুজুবুড়ি? ইতিহাসের ধুলো ঝেড়ে এবং ষড়যন্ত্র তত্ত্বের জট খুলে আদ্যপান্তর আজকের পর্বে আমরা প্রবেশ করব পৃথিবীর সবচেয়ে রহস্যময় সিক্রেট সোসাইটির অন্দরমহলে। পয়লা মে 1776, বাভারিয়ার ইনগোলস্টাড, যা বর্তমানে জার্মানির অংশ। দিনটি ছিল মে দিবস। আটলান্টিক মহাসাগরের ওপারে তখন এক বিশাল তোলপাড় চলছে। আমেরিকার 13টি কলোনি ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সারা বিশ্বের নজর তখন আমেরিকার দিকে, কিন্তু ঠিক সেই সময়েই ইউরোপের এক অন্ধকার ঘরে সবার চোখের আড়ালে জন্ম নিচ্ছিল এমন এক শক্তি যা আমেরিকার বিপ্লবের চেয়েও গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলার স্বপ্ন দেখছিল। স্থানটি বাভারিয়ার ছোট্ট বিশ্ববিদ্যালয় শহর ইনগোলস্টাড। গভীর রাত। একটি বদ্ধ ঘরে মোমবাতির টিমটিমে আলোয় বসে আছেন মাত্র 5 জন ব্যক্তি। তাদের মাঝখানে যিনি বসে আছেন তার বয়স মাত্র 28 বছর। চোখে মুখে অসাধারণ মেধার দীপ্তি, কিন্তু দৃষ্টিতে এক ধরনের চাপা ক্ষোভ এবং উচ্চাভিলাষ। তার নাম অ্যাডাম উইশপট, ইনগোলস্টাড ইউনিভার্সিটির ক্যানন ল বা ধর্মীয় আইনের সর্বকনিষ্ঠ অধ্যাপক। সেই রাতে উইশপট এবং তার 4 জন ছাত্র মিলে একটি শপথ নেন। তারা একটি গোপন চুক্তি সই করেন। তৈরি হয় একটি নতুন সংগঠন, যার নাম দেওয়া হয় দ্য অর্ডার অফ ইলুমিনাতি। কিন্তু কেন একজন আইন অধ্যাপক কেন রাতের আধারে এমন গোপন দল তৈরি করবেন? কি ছিল তার উদ্দেশ্য? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের তাকাতে হবে তৎকালীন বাভারিয়ার সমাজ ব্যবস্থার দিকে। অষ্টাদশ শতাব্দীর বাভারিয়া ছিল কট্টর রক্ষণশীল। পুরো সমাজ, রাজনীতি এবং শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করত রোমান ক্যাথলিক চার্চ এবং বিশেষ করে জেসুইট যাজকরা। অ্যাডাম উইশপটের জন্ম হয়েছিল এক ইহুদি পরিবারে, কিন্তু ছোটবেলায় তিনি পিতৃহারা হন এবং তার ধর্মান্তর ঘটে। তাকে লালন পালন করেন তার ধর্মপিতা, যিনি ছিলেন একজন প্রভাবশালী ব্যারন। উইশপট পড়াশোনা করেন জেসুইটদের কঠোর শাসনে, কিন্তু উইশপট ছিলেন জন্মগতভাবে বিদ্রোহী। তিনি জেসুইটদের লাইব্রেরিতে বসে গোপনে ফরাসি বিপ্লবীদের বই পড়তেন। ভলতেয়ার, রুশো এবং এনলাইনমেন্ট বা জ্ঞানালোকের দার্শনিকদের চিন্তাধারা তাকে প্রভাবিত করে গভীরভাবে। তিনি বুঝতে পারেন ধর্ম এবং রাজতন্ত্র মানুষকে দাস বানিয়ে রেখেছে। চার্চ বিজ্ঞানকে ভয় পায়, যুক্তিকে গলা টিপে ধরে। উইশপট বিশ্বাস করতেন মানব জাতির মুক্তির একমাত্র পথ হল রিজন বা যুক্তি। কিন্তু সমস্যা ছিল একটাই, বাভারিয়াতে বসে চার্চ বা রাজার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। উইশপট বুঝতে পারলেন যা করার তা করতে হবে আড়ালে থেকে। সিস্টেমের বাইরে থেকে যুদ্ধ করে লাভ নেই, সিস্টেমের ভেতরে ঢুকে তাকে ধসিয়ে দিতে হবে। পয়লা মে 1776 সেই রাতে উইশপট প্রথমে দলটির নাম দিয়েছিলেন বুন্টার পারফেক্টিবিলিস্টেন বা লিগ অব পারফেক্টিবিলিস্ট। তার দর্শন ছিল মানুষ অসম্পূর্ণ, কিন্তু শিক্ষার মাধ্যমে মানুষকে পারফেক্ট বা নিখুঁত করা সম্ভব। তবে নামটি ছিল বড্ড খটমটে এবং অদ্ভুত, তাই কিছুদিন পরেই তিনি নামটি পরিবর্তন করেন। ল্যাটিন শব্দ ইলুমিনেটাস, যার অর্থ আলোকিত বা জ্ঞানী, সেই শব্দ থেকে তিনি দলের নতুন নাম রাখেন দ্য অর্ডার অব ইলুমিনাতি। তাদের প্রতীক আজকের মতো পিরামিড বা এক চোখ ছিল না। উইশপট বেছে নিয়েছিলেন রোমান দেবী মিনার্ভার বাহন পেঁচাকে। কেন পেঁচা? কারণ পেঁচা অন্ধকারে দেখতে পায়, পেঁচা
জ্ঞানের প্রতীক। ইলুমিনাতির সদস্যরা নিজেদের ভাবতেন সেই পেঁচার মতো, যারা সমাজের অজ্ঞতার অন্ধকারে বসেও সত্যের আলো দেখতে পান। উইশপট জানতেন তার এই কাজ রাষ্ট্রদ্রোহিতার শামিল, ধরা পড়লে মৃত্যু নিশ্চিত। তাই তিনি সংগঠনের ভেতরে এক কঠোর গোপনীয়তার নিয়ম তৈরি করলেন। সদস্যদের একে অপরের আসল নাম জানা ছিল নিষিদ্ধ। তারা একে অপরকে চিনতেন প্রাচীন গ্রিক ও রোমান ইতিহাসের বিখ্যাত চরিত্রদের নামে। উইশপট নিজের জন্য যে নাম বেছে নিলেন তা হচ্ছে স্পার্টাকাস। রোমান ইতিহাসে স্পার্টাকাস ছিলেন সেই ক্রীতদাস নেতা যিনি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিশাল বিদ্রোহ গড়ে তুলেছিলেন। উইশপট নিজেকে আধুনিক যুগের স্পার্টাকাস ভাবতেন, যার লক্ষ্য মানুষের মনস্তাত্ত্বিক দাসত্বের শৃঙ্খল ভাঙা। ইলুমিনাতির মূল দর্শন আপাত দৃষ্টিতে খুব মহান মনে হতে পারে। তাদের ম্যানিফেস্টোতে বলা ছিল ধর্মীয় কুসংস্কার দূর করা, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার রোধ করা এবং নারী ও পুরুষের সম অধিকার নিশ্চিত করা। কিন্তু তাদের পদ্ধতি ছিল ভয়ঙ্কর। উইশপট বিশ্বাস করতেন দ্য এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, যার অর্থ উদ্দেশ্য মহৎ হলে পথ যেমনই হোক তা বৈধ। তিনি তার সদস্যদের শেখাতেন কিভাবে অন্য মানুষের গোপন তথ্য সংগ্রহ করতে হয়, কিভাবে ব্ল্যাকমেল করতে হয় এবং কিভাবে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মগজ ধোলাই করে নিজেদের দলে ভেড়াতে হয়। উইশপট লিখেছিলেন, আমাদের লক্ষ্য হলো এমন এক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা যেখানে কোনো রাজা থাকবে না, কোনো চার্চ থাকবে না, মানুষ হবে সম্পূর্ণ স্বাধীন এবং যুক্তিবাদী। বলা যায় এটি ছিল মূলত নৈরাজ্যবাদ বা অ্যানার্কির এক বুদ্ধিবৃত্তিক সংস্করণ। শুরুতে ইলুমিনাতি ছিল উইশপটের কয়েকজন ছাত্রের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু উইশপট ছিলেন অত্যন্ত চতুর। তিনি জানতেন কয়েকজন ছাত্রদের বিপ্লব হয় না, তার দরকার ধনী, প্রভাবশালী এবং ক্ষমতাধর ব্যক্তিদের। কিন্তু এই অভিযাত্রা কেন এক সাধারণ প্রফেসরের কথা শুনবে? উইশপট তখন এক মাস্টার প্ল্যান সাজালেন। তিনি লক্ষ্য করলেন ইউরোপ জুড়ে তখন ফ্রি ম্যাসনারি নামের একটি অভিজাত ক্লাব বা সংগঠন খুবই জনপ্রিয়। সব ডিউক, প্রিন্স এবং ব্যাংকাররা সেখানে আড্ডা দেন। উইশপট সিদ্ধান্ত নিলেন তিনি নতুন করে সদস্য খুঁজবেন না, তিনি ফ্রি ম্যাসনদের লজ বা শাখাগুলোতে অনুপ্রবেশ করবেন এবং তাদের ভেতর থেকে যোগ্য লোকদের হাইজ্যাক করে ইলুমিনাতিতে নিয়ে আসবেন। 1777 সালে তিনি মিউনিখের একটি ফ্রি ম্যাসন লজে যোগ দেন। সেখান থেকে শুরু হয় ইলুমিনাতির আসল খেলা, যা পরবর্তী কয়েক বছরের মধ্যে ইউরোপের রাজদরবারগুলোকে কাঁপিয়ে দেবে। 1776 সালে সেই রাতে বাভারিয়ার জঙ্গলে যে আগুনের স্ফুলিঙ্গ জ্বলেছিল তা তখন কেউ দেখতে পায়নি। উইশপট এবং তার 4 জন সঙ্গী তখনও জানতেন না যে তাদের এই গোপন বৈঠকটি একদিন ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দেবে। তারা ভাবছিলেন তারা পৃথিবীকে মুক্ত করছেন, কিন্তু বাস্তবে তারা এমন এক গোলক ধাঁধা তৈরি করছিলেন যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য করা অসম্ভব। কিভাবে একজন সাধারণ আইনের অধ্যাপক ইউরোপের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর নেটওয়ার্ক গড়ে তুললেন এবং কিভাবে ব্যারন ভান নিগ নামের এক কূটনীতিকের আগমনে ইলুমিনাতি আন্তর্জাতিক রূপ নিল। 1780 সাল, মিউনিখ, বাভারিয়া। ইলুমিনাতি প্রতিষ্ঠার 4 বছর পার হয়ে গেছে, কিন্তু অ্যাডাম উইশপটের স্বপ্ন তখনও খুব ধীর গতিতে এগোচ্ছিল। তার সংগঠনের সদস্য সংখ্যা তখনও মাত্র হাতে গোনা কয়েক ডজন, এবং তাদের বেশিরভাগই উইশপটের নিজের ছাত্র, যাদের পকেটে টাকা নেই, সমাজে প্রভাব নেই এবং রাজনীতিতে কোনো ক্ষমতা নেই। উইশপট বুঝতে পারলেন ছাত্রদের নিয়ে চায়ের টেবিলে বিপ্লব করা যায়, কিন্তু রাষ্ট্র দখল করা যায় না। তার দরকার এমন লোক যাদের কথার দাম আছে, যাদের হাতের ইশারায় আইন বদলায়, যাদের সিন্ধুকে অঢেল সম্পদ আছে। কিন্তু একজন সামান্য অধ্যাপক হয়ে তিনি কিভাবে ডিউক, ব্যারন বা ব্যাংকারদের কাছে পৌঁছাবেন? উইশপট তখন এক ভয়ানক এবং অত্যন্ত চতুর পরিকল্পনা করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নতুন করে কোনো দুর্গ তৈরি করবেন না, বরং তিনি অন্যের দুর্গের চাবি চুরি করবেন। তার টার্গেট হল ফ্রি ম্যাসনারি। অষ্টাদশ শতাব্দীতে ফ্রি ম্যাসনারি ছিল ইউরোপের এলিট বা অভিজাতদের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক। ডাক্তার, আইনজীবী, রাজপুত্র এবং বুদ্ধিজীবীরা ফ্রি ম্যাসন লজগুলোতে নিয়মিত আড্ডা দিতেন। সেখানে তারা গোপন প্রতীক ব্যবহার করতেন। উইশপট তার অনুসারীদের নির্দেশ দিলেন, ফ্রি ম্যাসন লজগুলোতে যোগ দাও, তাদের বিশ্বাস অর্জন করো, তারপর যারা সবচেয়ে মেধাবী এবং প্রভাবশালী তাদের গোপনে আমাদের দলে নিয়ে এসো। এটা ছিল ইতিহাসের অন্যতম সেরা কর্পোরেট টেক ওভার বা অনুপ্রবেশের ঘটনা। ইলুমিনাতি সদস্যরা ফ্রি ম্যাসনারিকে একটি হোস্ট হিসেবে ব্যবহার করতে শুরু করলো, ঠিক যেভাবে একটি ভাইরাস শরীরের কোষে ঢুকে বিস্তার লাভ করে। উইশপটের এই পরিকল্পনা হয়তো ব্যর্থ হতো যদি না তিনি একজন জাদুকরের দেখা পেতেন। 1780 সালের জুলাই মাসে ইলুমিনাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে। ফ্র্যাঙ্কফুর্টের এক সরাইখানায় উইশপটের পরিচয় হয় এক গুপ্তচরের সাথে, নাম ব্যারন অ্যাডলফ ভন নিগ।
ব্যারন ভন নিক ছিলেন একাধারে একজন অভিজাত বংশীয় কূটনীতিক, বিখ্যাত লেখক এবং ফ্রি ম্যাসনারির উচ্চপদস্থ নেতা। কিন্তু তিনি ফ্রি ম্যাসনারির উপর বিরক্ত ছিলেন। তিনি মনে করতেন ফ্রি ম্যাসনরা কেবল খাওয়া দাওয়া আর আড্ডায় সময় নষ্ট করছে, তারা আসল অকাল্ট নলেজ অর্থাৎ গুহ্য জ্ঞান হারিয়ে ফেলেছে। উইসপট এই সুযোগটি নিলেন। তিনি ভন নিককে মিথ্যা বললেন। তিনি বললেন, আমাদের ইলুমিনাতি সংগঠনটি 1000 বছরের পুরনো। আমাদের কাছে এমন সব প্রাচীন জ্ঞান আছে যা মিশরের পিরামিড থেকে এসেছে। জ্ঞান পিপাসু ভন নিক এই টোপ গিললেন। তিনি যোগ দিলেন ইলুমিনাতিতে, আর তার যোগ দেওয়ার মাধ্যমেই ইলুমিনাতি একটি লোকাল গ্রুপ থেকে ইন্টারন্যাশনাল পাওয়ার হাউসে পরিণত হল। ব্যারন ভন নিক ছিলেন একজন অসাধারণ সংগঠক। তিনি উইসপটের অগোছালো ধারণাগুলোকে একটি সুশৃঙ্খল কর্পোরেট কাঠামোতে রূপান্তর করলেন। তিনি ইলুমিনাতির জন্য একটি 13 স্তরের হায়ারার্কি বা পদমর্যাদা তৈরি করলেন, যা বিভক্ত ছিল 3টি প্রধান শ্রেণীতে। প্রথমত দ্য নার্সারি। এখানে নতুন সদস্যদের মগজ ধোলাই করা হতো। তাদের কাজ ছিল নিজের এবং পরিবারের সদস্যদের উপর গুপ্তচর বৃত্তি করা এবং নিয়মিত রিপোর্ট জমা দেয়া। তাদের শেখানো হতো উইসপট অর্থাৎ জেনারেলের আদেশই চূড়ান্ত। দ্বিতীয়ত দ্য মেসনিক গ্রেডস। যারা প্রথম ধাপ পার করত তাদের এই স্তরে আনা হতো। এখান থেকে মূলত ফ্রি মেসনদের ইলুমিনাতিতে কনভার্ট করা হতো। তাদের বলা হতো, তোমরা যা জানো তা ভুল, আমরাই জানি আসল সত্য। এবং তৃতীয়ত দ্য মিস্ট্রিজ। এটি ছিল সর্বোচ্চ স্তর। এখানে পৌঁছানো সদস্যদের কাছে কেবল আসল সত্য ফাঁস করা হতো, আর সেই সত্যটি ছিল ধর্ম মানুষের তৈরি, রাজতন্ত্র অবৈধ এবং আমাদের লক্ষ্য হল নতুন এক বিশ্ব ব্যবস্থা তৈরি করা। ভন নিকের নেতৃত্বে ইলুমিনাতির বিস্তার ঘটল ঝড়ের গতিতে, কিন্তু তাদের সবচেয়ে বড় বিজয় আসে 1782 সালে। সে বছর জার্মানির উইলহেমসবাদে ইউরোপের সব ফ্রিমেসন নেতাদের এক বিশাল সম্মেলন বা কংগ্রেস অনুষ্ঠিত হয়। ব্যারন ভন নিক সেখানে উপস্থিত ছিলেন। তিনি তার বাগ্মিতা এবং ব্যক্তিত্ব দিয়ে উপস্থিত ফ্রিমেসন নেতাদের মুগ্ধ করে ফেললেন। তিনি বোঝাতে সক্ষম হলেন যে ইলুমিনাতিই হল ফ্রিমেসনারির পরবর্তী এবং উন্নত সংস্করণ। ফলাফল, শত শত ফ্রিমেসন লজ তাদের আনুগত্য পরিবর্তন করে ইলুমিনাতির ছায়াতলে চলে এলো। ইলুমিনাতির জন্য এটি ছিল এক বিশাল অর্জন। 1784 সালের মধ্যে ইলুমিনাতির সদস্য সংখ্যা 2000 থেকে 3000-এ পৌঁছে যায়। কিন্তু তাদের ক্ষমতা কেবল সংখ্যায় সীমাবদ্ধ ছিল না, কারণ যেসব মানুষ ইলুমিনাতির সদস্য হয়েছিল তারা কেবল বিখ্যাতই ছিলেন না, ছিলেন ব্যাপক প্রভাবশালী। যেমন বিখ্যাত জার্মান কবি ইয়োহান ভলফগ্যাং ফন গোটে, দার্শনিক ইয়োহান গটফ্রিড হার্ডার, ডিউক অব গথা এবং ডিউক অব ব্রান্সউইকের মতো শাসকরা, সেই সাথে ইউরোপের বড় বড় সব ব্যাংকাররা। পরিস্থিতি এমন দাঁড়ালো যে বাভারিয়ার সরকারি অফিস, আদালত এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিটি গুরুত্বপূর্ণ পদে একজন করে ইলুমিনাতি সদস্য বসেছিল। উইসপট গর্ব করে তার এক চিঠিতে লিখেছিলেন, রাজারা ভাবে তারা দেশ চালাচ্ছে, কিন্তু তারা জানে না তাদের কলম দিয়ে আমরাই সই করাচ্ছি। কিন্তু অত্যধিক ক্ষমতা আর অহংকারী শেষমেশ পতনের কারণ হয়ে দাঁড়ালো। উইসপট ছিলেন একনায়কতান্ত্রিক। তিনি চাইতেন সবাই তার কথায় উঠবস করুক। অন্যদিকে ব্যারন ভন নিক ছিলেন স্বাধীন চেতা এবং অভিজাত। তিনি উইসপটের এই কন্ট্রোল ফ্রিক স্বভাব মেনে নিতে পারলেন না। সংগঠনের ভেতরে শুরু হলো দুই নেতার স্নায়ুযুদ্ধ। উইসপট বললেন নিক ধর্মকে বেশি গুরুত্ব দিচ্ছে, আর নিক বললেন উইসপট একজন স্বৈরাচারী পাগল। এই অভ্যন্তরীণ কোন্দল যখন চরমে, ঠিক তখনই তাদের একটি গোপনীয় চিঠি ভুল হাতে পড়ে যায়। আর সেই একটি চিঠি বাভারিয়ার রাজার কাছে ফাঁস করে দেয় তার নাকের জগাতেই কিভাবে তার কবর খোঁড়া হচ্ছে। কিভাবে ফাঁস হলো সেই চিঠি এবং বজ্রপাতের আঘাতে এক বার্তাবাহকের মৃত্যু কিভাবে ইলুমিনাতির গোপন দলিল প্রকাশ করে দিল। জুলাই 1785, রাটিসবান, বর্তমান জার্মানির রেগেন্সবার্গ। আকাশে তখন দুর্যোগের ঘনঘটা। কালো মেঘে ঢেকে গেছে বাভারিয়ার আকাশ। একটু পরপরই বিকট শব্দে বজ্রপাত হচ্ছে। মুষলধারে বৃষ্টিতে রাস্তাঘাট জনশূন্য। ঠিক এমন এক ঝড়ো রাতে জোহান জ্যাকব ল্যাঞ্জ নামের এক ব্যক্তি ঘোড়ায় চড়ে জরুরি কাজে যাচ্ছিলেন। তিনি ছিলেন একজন ধর্মযাজক, কিন্তু গোপনে তিনি কাজ করতেন ইলুমিনাতির একজন কুরিয়ার বা বার্তাবাহক হিসেবে। হঠাৎ একটি বজ্রপাত সরাসরি আঘাত হানে ল্যাঞ্জের উপর। সাথে সাথেই মৃত্যু হয় তার। ঘটনাস্থলে পুলিশ আসে। তারা ল্যাঞ্জের মৃতদেহ তল্লাশি করতে গিয়ে তার কোটের ভেতরের পকেটে সেলাই করা কিছু অদ্ভুত কাগজপত্র খুঁজে পায়। পুলিশ প্রথমে বুঝতে পারেনি তারা কি পেয়েছে, কিন্তু যখন তারা কাগজগুলো বাভারিয়ার রাজ দরবারে পাঠালো তখন রাজার চোখ কপালে উঠল। এই একটি বজ্রপাত ইলুমিনাতির কফিনে প্রথম এবং সবচেয়ে বড় পেরেকটি ঠুকে দেয়। ল্যাঞ্জের পকেটে থাকা ওই তালিকা বা হিট লিস্টে এমন সব প্রভাবশালী ব্যক্তির নাম ছিল যা দেখে সরকার বুঝতে পারল তাদের নাকের জগাতেই এক বিশাল ষড়যন্ত্র চলছে।
অনেকে একে বলেন সৃষ্টিকর্তার হস্তক্ষেপ। প্রকৃতি নিজেই চেয়েছিল এই শয়তানি চক্রের গোপন কথা ফাঁস হয়ে যায়। অবশ্য ল্যাঞ্জের মৃত্যুর আগেই ফাটল ধরেছিল ইলুমিনাতির দুর্গে, আর সেই ফাটলের কারণ ছিল দুই নেতার ইগো বা অহংকারের লড়াই। 1784 সালের দিকে অ্যাডাম উইসপোর্ট এবং ব্যারন ভন নিগের সম্পর্ক সাপে নেউলে পরিণত হয়। দ্বন্দ্ব চরমে পৌঁছালে 1784 সালের এপ্রিলে ব্যারন ভন নিগ ইলুমিনাতি থেকে পদত্যাগ করেন। যাওয়ার আগে তিনি বলে যান, উইসপোর্ট একজন পাগল জেসুইট ছাড়ার কিছুই নন। ভন নিগের চলে যাওয়া ছিল ইলুমিনাতির জন্য এক বিশাল ধাক্কা, কারণ তিনি ছিলেন সংগঠনের প্রধান রিক্রুটার। তার সাথে সাথে অনেক ধনী সদস্যও দল ত্যাগ করে। এদিকে ল্যাঞ্জের মৃতদেহ থেকে পাওয়া নথি এবং ইলুমিনাতি থেকে বেরিয়ে যাওয়া অসন্তুষ্ট সদস্যদের জবানবন্দি বাভারিয়ার শাসক চার্লস থিওডোরের হাতে পৌঁছায়। রাজা শিউরে উঠলেন। তিনি দেখলেন তার নিজের সভাসদ, নিজের উপদেষ্টা, এমনকি তার পরিবারের লোকজনও এই গোপন দলের সদস্য। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ক্লাব নয়, এটি দারুণ প্রভাবশালী এক সংগঠন। 22 জুন 1784 রাজা প্রথম ডিক্রি বা আদেশ জারি করলেন, বাভারিয়ায় সব ধরনের সিক্রেট সোসাইটি নিষিদ্ধ। এরপর 1785 সালের 2 মার্চ দ্বিতীয় ডিক্রিতে সরাসরি ইলুমিনাতির নাম উল্লেখ করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হলো। শুরু হলো পুলিশের চিরুনি অভিযান বা ক্র্যাকডাউন। পুলিশ ইলুমিনাতির অন্যতম শীর্ষ নেতা জেভিয়ার ভন জাওয়াকের বাড়িতে হানা দিল। জাওয়াকের বাড়ি থেকে উদ্ধার করা গোপন নথিগুলো সরকার জনসমক্ষে প্রকাশ করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে অ্যাডাম উইসপোর্ট বুঝলেন ইনগোলস্টাটে থাকা নিরাপদ নয়। তার মাথার দাম ঘোষণা করা হয়েছে, তাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। 1785 সালের এক অন্ধকার রাতে অ্যাডাম উইসপোর্ট তার স্ত্রী এবং সন্তানদের রেখে বাভারিয়া থেকে পালিয়ে যান। তিনি সীমান্ত পার হয়ে আশ্রয় নেন গোথা নামের এক শহরে। সেখানকার ডিউক আর্নেস্ট, যিনি গোপনে ইলুমিনাতির প্রতি সহানুভূতিশীল ছিলেন, তাকে আশ্রয় দেন। উইসপোর্ট তার বাকি জীবন, অর্থাৎ আরও 40 বছর, একজন পলাতক হিসেবে কাটিয়েছেন। তিনি আর কখনো কোনো গোপন সংগঠন তৈরি করার সাহস পাননি। তিনি কেবল বই লিখে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন। 1830 সালে মৃত্যু হয় তার। এদিকে বাভারিয়ার সরকার ইলুমিনাতিকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলার জন্য 1787 সালে তৃতীয় এবং চূড়ান্ত ডিক্রি জারি করে। ঘোষণা করা হয়, কেউ যদি ইলুমিনাতির সদস্য হিসেবে প্রমাণিত হয় বা নতুন সদস্য সংগ্রহ করে, তবে তার শাস্তি হবে সরাসরি শিরোচ্ছেদ। এই কঠোর আদেশের পর ইলুমিনাতির প্রকাশ্য কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সদস্যরা ভয়ে আত্মগোপন করে, নয়তো নাম পাল্টে ফেলে। 1787 সালের পর ইতিহাসের পাতায় অর্ডার অফ ইলুমিনাতির আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। কিন্তু ইতিহাসবিদরা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। ইলুমিনাতি ধ্বংস হওয়ার মাত্র 2 বছর পর 1789 সালে ফ্রান্সে এক বিশাল বিপ্লব শুরু হয়, ফরাসি বিপ্লব, যেখানে স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য, মৈত্রী, যা অদ্ভুতভাবে ইলুমিনাতির দর্শনের সাথে মিলে যায়। ষড়যন্ত্র তাত্ত্বিকরা প্রশ্ন তোলেন, উইসপোর্ট কি আসলে পালিয়ে গিয়েছিলেন, নাকি তিনি আড়ালে থেকে তার কার্যক্রম বাভারিয়া থেকে সরিয়ে ফ্রান্সে নিয়ে গিয়েছিলেন? ইলুমিনাতি কি ধ্বংস হয়েছিল, নাকি তারা কেবল তাদের খোলস বদলে নতুন রূপে আবির্ভূত হয়েছিল? 14 জুলাই 1789 ফ্রান্সের প্যারিস। বাভারিয়াতে ইলুমিনাতি নিষিদ্ধ হওয়ার মাত্র 4 বছর পরের ঘটনা। প্যারিসের রাজপথে তখন রক্তের বন্যা। ক্ষুব্ধ জনতা ঐতিহাসিক বাস্তিল দুর্গ ভেঙে চুরমার করে দিচ্ছে। 1000 বছরের পুরনো ফরাসি রাজতন্ত্র তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। রাজা ষোড়শ লুই এবং রানী মেরি অ্যান্টনেটের গর্দানে নেমে আসছে গিলোটিনের ধারালো ফলা। ইউরোপের রাজারা স্তম্ভিত। তারা ভাবতে পারছিলেন না যে সাধারণ অশিক্ষিত কৃষকরা কিভাবে এমন সুশৃঙ্খল বিপ্লব ঘটাতে পারে। ঠিক এই বিশৃঙ্খলার মাঝেই বাতাসে ভেসে এলো একটি গুঞ্জন। লোকেরা বলাবলি করতে শুরু করলো, এটা সাধারণ মানুষের কাজ নয়, এর পেছনে কোনো অদৃশ্য হাত আছে। কারা এই অদৃশ্য হাত? সবার আঙুল উঠল সেই মৃত বা নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির দিকে, দ্য ইলুমিনাতি। কিন্তু প্রশ্ন হল, 1787 সালে যে সংগঠন বাভারিয়াতে ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়েছিল, তারা 1789 সালে প্যারিসে আগুন জ্বালালো কিভাবে? ফরাসি বিপ্লবের নেতৃত্বে ছিল একটি চরমপন্থী রাজনৈতিক দল, যাদের নাম জ্যাকোবিন ক্লাব। এরাই বিপ্লবের সময় ফ্রান্সে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের নেতা ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ার হাজার হাজার মানুষকে গিলোটিনে ফেলে হত্যা করেছিলেন। ষড়যন্ত্র তাত্ত্বিকরা দাবি করেন, এই জ্যাকোবিনরা আসলে ছিল ইলুমিনাতির ফরাসি সংস্করণ। কারণটা লক্ষ্য করুন।
প্রথমত, উইশপটের ইলুমিনাতি এবং জ্যাকোবিন উভয়ের মূল লক্ষ্য ছিল রাজতন্ত্র, চার্চের ধ্বংস এবং যুক্তিবাদী রাষ্ট্রের প্রতিষ্ঠা। দ্বিতীয়ত, বিপ্লবের অন্যতম নায়ক মিরাবো বাভারিয়াতে থাকাকালীন ইলুমিনাতির সংস্পর্শে এসেছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। ধারণা করা হয় তিনি ফ্রান্সে ফিরে ইলুমিনাতির মডেল অনুকরণ করেই গোপন বিপ্লবী দল গঠন করেছিলেন। এমনকি ফরাসি বিপ্লবের পর ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের যে ছবি প্রকাশ করা হয় তার একদম উপরে আঁকা ছিল দ্য অল সিইং আই বা পিরামিডের মাথায় সে চোখ। এটি কি শুধুই কাকতালীয়, নাকি উইশপটের স্পার্টাকাস মতবাদ প্যারিসের রাস্তায় বাস্তবায়িত হচ্ছিল? 1797 সালে অগাস্টিন বারুয়েল নামের একজন ফরাসি জেসুইট যাজক একটি বই লেখেন, মেমোয়ার্স ইলাস্ট্রেটিং দ্য হিস্ট্রি অব জ্যাকোবিনিজম। বিপ্লবের সময় তিনি ফ্রান্সে ছিলেন এবং নিজের চোখে রাজতন্ত্রের পতন দেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন এটি শয়তানের কাজ। এই বইয়ে তিনি সরাসরি দাবি করেন ফরাসি বিপ্লব স্বতঃস্ফূর্ত কোনো ঘটনা নয়, এটি ছিল একটি দীর্ঘমেয়াদী এবং সুপরিকল্পিত ষড়যন্ত্র। বাভারিয়ান ইলুমিনাতি, ফ্রি মেসন এবং জ্যাকোবিনরা মিলে একজোট হয়ে এই ঘটনা ঘটিয়েছে। বারুয়েল দাবি করেন উইশপট আড়ালে থেকে পুরো ইউরোপ ধ্বংসের ছক কষছেন। প্রায় একই সময়ে স্কটল্যান্ডে বসে জন রবিনসন নামের এক বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং গণিতবিদ আরেকটি বোমা ফাটান। তার বইয়ের নাম প্রুফস অফ এ কনস্পিরেসি। রবিনসন দাবি করেন তিনি নিজে একসময় ফ্রিমেসন ছিলেন এবং তিনি দেখেছেন কিভাবে ইলুমিনাতির চরেরা ফ্রিমেসন লজগুলো হাইজ্যাক করেছে। তিনি লেখেন, ইলুমিনাতি ধ্বংস হয়নি, তারা কেবল মাটির নিচে চলে গেছে। তাদের লক্ষ্য এখন সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান এবং সরকারকে ধ্বংস করে একটি গ্লোবাল রিপাবলিক বা বিশ্ব সরকার গঠন করা। এই দুটি বই ইউরোপ এবং আমেরিকায় বেস্ট সেলার হয়ে যায়। মানুষ প্রথমবারের মতো কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করতে শুরু করে। তারা ভাবতে শুরু করে আমরা যা দেখছি তা সত্য নয়, সত্য লুকিয়ে আছে পর্দার আড়ালে। 1798 সালে বারুয়েল এবং রবিনসনের বইয়ের প্রভাব আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে পৌঁছে যায় আমেরিকায়। সে বছর আমেরিকায় এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা ইতিহাসে দ্য ইলুমিনাতি স্কেয়ার নামে পরিচিত। আমেরিকার রক্ষণশীল যাজকরা প্রচার করতে শুরু করেন যে থমাস জেফারসন এবং তার দল ইলুমিনাতির সদস্য। তারা দাবি করেন জেফারসন আমেরিকায় নাস্তিকতা এবং ফরাসি স্টাইলের বিপ্লব আনতে চান। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয় যে স্বয়ং জর্জ ওয়াশিংটনকে এই নিয়ে কথা বলতে হয়েছিল। 1798 সালে লেখা এক চিঠিতে ওয়াশিংটন স্বীকার করেন যে তিনি ইলুমিনাতির মতবাদ সম্পর্কে জানেন। তিনি লেখেন, আমি সন্দেহ করি না যে ইলুমিনাতির মতবাদ এবং জ্যাকোবিনদের নীতি আমেরিকায় ছড়িয়ে পড়েছে, কিন্তু আমি বিশ্বাস করি না যে তারা আমাদের সরকারকে উৎখাত করতে সক্ষম। জর্জ ওয়াশিংটনের এই চিঠিটি আজও ষড়যন্ত্রতাত্ত্বিকদের কাছে এক পবিত্র দলিলের মতো। তারা বলেন, দেখুন, খোদ ওয়াশিংটন স্বীকার করেছেন ইলুমিনাতি আছে। কিন্তু আধুনিক ইতিহাসবিদরা কি বলেন? অনেকের মতে অগাস্টিন বারুয়েল এবং জন রবিনসন মূলত স্কেপগোট বা বলির পাঠা খুঁজছিলেন। রাজা এবং চার্চ মেনে নিতে পারছিল না যে সাধারণ অভুক্ত জনগণ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাই তারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য একটি কাল্পনিক ভিলেন তৈরি করেছিল। তারা বলতে চেয়েছিল জনগণ আমাদের ঘৃণা করে না, ওই শয়তান ইলুমিনাতি তাদের উস্কে দিয়েছে। অর্থাৎ ফরাসি বিপ্লব ছিল ক্ষুধা এবং দারিদ্র্যের ফল, কিন্তু ইলুমিনাতির মিথ সেটিকে এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের তকমা দিয়ে দেয়। 1789 থেকে 1800 সাল, এই সময়টাতেই আসল ইলুমিনাতি অর্থাৎ উইশপটের দল হারিয়ে যায় আর জন্ম নেয় মিথিক্যাল ইলুমিনাতি। অ্যাডাম উইশপট 1830 সালে মারা যান, কিন্তু বারুয়েল এবং রবিনসনের বইগুলো ইলুমিনাতিকে অমর করে দেয়। মানুষ বিশ্বাস করতে শুরু করলো ইলুমিনাতি এমন এক শক্তি যা কখনো মরে না, তারা ছায়া হয়ে আমাদের সাথে আছে, তারা সরকার চালায়, তারা যুদ্ধ বাধায়। কিন্তু এই রাজনৈতিক জুজুবুড়ি কিভাবে বিংশ শতাব্দীতে এসে পপ কালচার, মিউজিক ভিডিও এবং হলিউড সিনেমার অংশে পরিণত হলো? কিভাবে পিরামিড আর এক চোখের সাইন হয়ে উঠল আধুনিক ইলুমিনাতির ট্রেডমার্ক? আবারও ফিরে যাওয়া যাক আমেরিকার $1 নোটে। নোটের উল্টো পিঠে রয়েছে একটি অদ্ভুত নকশা, একটি অসমাপ্ত পিরামিড যার 13টি ধাপ, আর পিরামিডের ঠিক উপরে শূন্যে ভাসছে একটি জলজলে চোখ, দ্য অল সিইং আই বা সর্বদর্শী চোখ। নিচে ল্যাটিন ভাষায় লেখা নোভাস অর্ডো সেক্লোরাম। ষড়যন্ত্রতাত্ত্বিকরা এর অনুবাদ করেন নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা। 1776 সালে বাভারিয়ার জঙ্গলে জন্ম নেয়া একটি সংগঠন কিভাবে আমেরিকার জাতীয় মুদ্রায় জায়গা করে নিল? তবে কি আমেরিকা দেশটি ইলুমিনাতি প্রজেক্ট? আমেরিকার ফাউন্ডিং ফাদাররা কি গোপনে উইশপটের অনুসারী ছিলেন? ইন্টারনেটের যুগে এই প্রশ্নগুলোই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আজকের দিনে ইলুমিনাতি আর কোনো ইতিহাসের বিষয় নয়,
এটি এখন আমাদের দৈনন্দিন বিনোদন, রাজনীতি এবং আতঙ্কের অংশ। আসুন ডলারের নোটের রহস্যটি আগে ভেদ করা যাক। ইতিহাস বলছে এই গ্রেট সিল বা নকশাটি চূড়ান্ত করা হয়েছিল 1782 সালে, আর ইলুমিনাতি গঠিত হয়েছিল 1776 সালে। সময়ের হিসেবে কাছাকাছি মনে হলেও বাস্তবতা ভিন্ন। প্রথমত চোখ। এই চোখটি আসলে আই অফ প্রভিডেন্স। এটি সৃষ্টিকর্তার সর্বদ্রষ্টা চোখ, যা মধ্যযুগ থেকেই খ্রিস্টান শিল্পকলায় ব্যবহৃত হয়ে আসছে। দ্বিতীয়ত পিরামিড এখানে শক্তি এবং স্থায়িত্বের প্রতীক, আর 13টি ধাপ আমেরিকার 13টি আদি কলোনিকে নির্দেশ করে। তৃতীয়ত ল্যাটিন বাক্য নোভাস অর্ডো সেক্লোরামের সঠিক অর্থ নিউ ওয়ার্ল্ড অর্ডার নয়, এর অর্থ নিউ অর্ডার অব দ্য এজেস বা যুগের নতুন ক্রম। এটি আমেরিকার স্বাধীনতার মাধ্যমে নতুন যুগের সূচনাকে নির্দেশ করে। কিন্তু 1935 সালে যখন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যিনি একজন ফ্রি ম্যাসন ছিলেন, এই প্রতীকটি ডলারের নোটে যুক্ত করেন, তখনই ষড়যন্ত্রতাত্ত্বিকরা 2-2 4 মেলাতে শুরু করেন। তারা দাবি করেন এটি ছিল ইলুমিনাতির বিশ্ব দখলের সিগন্যাল। বিংশ শতাব্দীর শেষ দিকে এবং একবিংশ শতাব্দীর শুরুতে ইলুমিনাতি মিথ এক নতুন মোড় নেয়। এবারের মঞ্চ হয় হলিউড এবং মিউজিক ইন্ডাস্ট্রি। আপনি নিশ্চয়ই দেখেছেন বিয়ন্সে, জে-জি, লেডি গাগা বা রিয়ানা তাদের মিউজিক ভিডিও বা কনসার্টে হাতের আঙুল দিয়ে একটি ত্রিভুজ বা ডায়মন্ড আকৃতি তৈরি করছেন, কিংবা এক চোখ হাত দিয়ে ঢেকে রাখছেন। ইন্টারনেটের গোয়েন্দারা দাবি করেন জে-জির রক নেশনের সাইন আসলে ইলুমিনাতির পিরামিড। তিনি নাকি শয়তানের কাছে আত্মা বিক্রি করে এই খ্যাতি পেয়েছেন। লেডি গাগার অদ্ভুত সব পোশাক এবং এক চোখ দেখানোর ভঙ্গি ইলুমিনাতির মাইন্ড কন্ট্রোলের প্রতীক। বলা হয় সিআইয়ের গোপন প্রজেক্ট MK আল্ট্রার মাধ্যমে সেলিব্রিটিদের মগজ ধোলাই করে তাদের ইলুমিনাতির পুতুল বানানো হয়েছে। কিন্তু বাস্তবতাটা কি জানেন? এটি হলো বিশুদ্ধ মার্কেটিং। জে-জি বা বিয়ন্সে খুব ভালো করে জানেন যে বিতর্ক বা কন্ট্রোভার্সি বিক্রি হয়। তারা জানেন তারা যদি একটু রহস্যময় আচরণ করেন, তবে মানুষ তাদের নিয়ে কথা বলবে, ইউটিউবে ভিডিও বানাবে, আর দিন শেষে লাভবান হবে তাদেরই ব্র্যান্ড। তারা ইলুমিনাতির সদস্য নন, তারা ইলুমিনাতি মিথকে ট্রল করছেন এবং তা থেকে টাকা কামাচ্ছেন। সেলিব্রিটিদের বাদ দিলে ইলুমিনাতি তত্ত্বের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই তত্ত্ব অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী এবং ক্ষমতাধর ব্যক্তিদের একটি গোপন গ্রুপ আড়াল থেকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। এদের বলা হয় আধুনিক ইলুমিনাতি। এদের মধ্যে বিল গেটস, রথচাইল্ড পরিবার, রকফেলার পরিবার এবং ব্রিটিশ রাজ পরিবারের নামও রয়েছে। তাদের কথিত এজেন্ডাগুলো শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। যেমন পৃথিবীর সব দেশের সীমানা মুছে দিয়ে একটি মাত্র সরকার গঠন করা, যা তারা নিয়ন্ত্রণ করবে। তাদের মতে পৃথিবীর সম্পদ সীমিত, তাই কৃত্রিম ভাইরাস, মহামারী বা টিকার মাধ্যমে পৃথিবীর জনসংখ্যা কমিয়ে 500 মিলিয়নে নামিয়ে আনতে হবে। জর্জিয়া গাইডস্টোনস নামক একটি মনুমেন্টে এই কথাটি খোদাই করা ছিল, যা এই তত্ত্বের আগুনে ঘি ঢেলেছে। এছাড়া সব কাগজের টাকা বাতিল করে ডিজিটাল কারেন্সি চালু করা, যাতে তারা প্রতিটি মানুষের প্রতিটি লেনদেন ট্র্যাক করতে পারে। সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা বিল্ডারবার্গ গ্রুপের গোপন মিটিংগুলোকে তাত্ত্বিকরা এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের আতুর ঘর বলে মনে করেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইলুমিনাতি কি আজও সক্রিয়? তারা কি আসলে বিশ্ব নিয়ন্ত্রণ করে? উত্তর হল না এবং হ্যাঁ। না হওয়ার কারণ 1776 সালের সেই বাভারিয়ান ইলুমিনাতি এবং অ্যাডাম উইসপটের সংগঠন অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। শয়তানের পূজা করা কোনো আলখেল্লা পড়া গোপন দল মাটির নিচে বসে বিশ্ব চালাচ্ছে না। আর হ্যাঁ হওয়ার কারণ পৃথিবীতে গ্লোবাল এলিট বা একটি ধনিক শ্রেণী আসলেই আছে। তারা আসলেই দাভোসে মিটিং করে, তারা আসলেই লবিং করে তাদের ব্যবসার সুবিধার্থে দেশের আইন পরিবর্তন করে। তারা তেলের দাম, ওষুধের দাম বা যুদ্ধের নীতি নির্ধারণে প্রভাব ফেলে। কিন্তু একে ইলুমিনাতি বলাটা ভুল হবে। এর আসল নাম আনচেকড ক্যাপিটালিজম, অর্থাৎ অনিয়ন্ত্রিত পুঁজিবাদ এবং ভূরাজনীতি। তারা শয়তানের উপাসনা করে না, তারা উপাসনা করে ক্ষমতার এবং টাকার। তাদের কোনো গোপন এজেন্ডা নেই, তাদের এজেন্ডা খুবই পরিষ্কার, আরও সম্পদ, আরও ক্ষমতা। তাহলে মানুষ কেন ইলুমিনাতি নিয়ে এত মাতামাতি করে? মনস্তাত্ত্বিকরা বলেন পৃথিবীটা খুব বিশৃঙ্খল বা ক্যাওটিক। এখানে হুট করে একটা ভাইরাস এসে লাখ লাখ মানুষ মেরে ফেলে, হুট করে শেয়ার বাজার ধসে পড়ে। মানুষের মন এই আকস্মিকতা বা র্যান্ডমনেস মেনে নিতে পারে না। মানুষ বিশ্বাস করতে চায় যে কেউ না কেউ নিশ্চয়ই স্টিয়ারিং হুইলে বসে আছে, হোক না সে শয়তান, তবুও তো একজন চালক আছে। চালক থাকলে মনে হয় পরিস্থিতির উপর কারো না কারো নিয়ন্ত্রণ আছে। ইলুমিনাতি হলো আমাদের সেই মনস্তাত্ত্বিক সান্ত্বনা, যা আমাদের এই বিশৃঙ্খল পৃথিবীতে একটি কাল্পনিক শৃঙ্খলার গল্প শোনায়। এটি আমাদের ব্যর্থতা, আমাদের দারিদ্র্য এবং আমাদের অসহায়ত্বের জন্য কাউকে দায়ী করার সুযোগ করে দেয়। অ্যাডাম উইসপট মারা গেছেন প্রায় 200 বছর আগে।
তার সেই দলটি ইতিহাসের আস্থা করে হারিয়ে গেছে, কিন্তু তিনি যে আইডিয়া বা ধারণা রেখে গেছেন তা আজও অমর। যতদিন পৃথিবীতে বৈষম্য থাকবে, যতদিন গুটি কয়েক মানুষের হাতে পৃথিবীর অধিকাংশ সম্পদ থাকবে এবং যতদিন সাধারণ মানুষ তাদের ভাগ্য নিয়ে অসহায় বোধ করবে, ততদিন ইলুমিনাতির মিথ বেঁচে থাকবে। পিরামিডের ওপরের চোখটি হয়তো আমাদের দেখছে না, কিন্তু আমরা সেই চোখের দিকে তাকিয়েই আমাদের নিজেদের ভয়ের প্রতিফলন দেখছি।